হুম একটা অদ্ভুত ব্যাপার দিয়ে আজকের এই ডিপ ডাইভ শুরু করা যাক। মানে ধরুন আপনি একটা বই পড়ছেন আর হঠাৎ করে আবিষ্কার করলেন যে বইয়ের আসল কথাগুলো কেউ একজন সেন্সর করে মুছে দিয়েছে। হ্যাঁ, এবং শুধু মুছেই দেয়নি, রীতিমতো ইতিহাস পাল্টে দিয়েছে বলা যায়। একদম তাই। মানে ঊনবিংশ শতাব্দীতে শেক্সপিয়ারের নাটকের সম্পাদনা নিয়ে ঠিক এমনটাই ঘটেছিল। ধরুন দ্য টেম্পেস্ট নাটকে মিরান্ডার একটা দারুণ রাগী সংলাপ ছিল। সে ক্যালিবানকে প্রচণ্ড রাগে বলছিল অ্যাভয়েড স্লিভ, মানে ঘৃণ্য দাস। হুম, বেশ কড়া কথা। হ্যাঁ, কিন্তু সেই ভিক্টোরিয়ান যুগের সম্পাদকেরা ভাবলেন, আরে মিরান্ডার মতো একজন শান্ত ভদ্র নারীর মুখে এমন উগ্র কথা, এটা তো একেবারেই মানায় না। তো তারা অবলীলা শেক্সপিয়ারের মূল লেখা থেকে লাইনটা কেটে মিরান্ডার বাবা প্রসপেরোর মুখে বসিয়ে দিল। ভাবা যায়, মানে স্রেফ শালীনতার দোহাই দিয়ে একটা নারী চরিত্রের রাগ, তার ক্ষোভ পুরোপুরি মুছে ফেলা হলো। আর বছরের পর বছর ধরে মানুষ ঘুণাক্ষরেও টের পায়নি যে তারা ভুল জিনিস পড়ছে। ঠিক। আর তাই আমরা আজ এমন একটা বিষয় নিয়ে আলোচনা করতে বসছি যেখানে এই সেন্সরশিপের আবরণ সরিয়ে আসল সত্যটা দেখার চেষ্টা করা হবে। আজকের বিষয় হলো শেক্সপিয়ারের বিখ্যাত কমেডি আ মিডসামার নাইটস ড্রিম। হ্যাঁ, আর এই আলোচনার জন্য আমাদের হাতে দারুণ কিছু সোর্স আছে। ফোলজার শেক্সপিয়ার লাইব্রেরির নোট, রয়্যাল শেক্সপিয়ার কোম্পানির একটা দৃশ্যভিত্তিক বিশ্লেষণ, আর মনস্তত্ত্ব এবং কার্ল ইয়ুংয়ের তত্ত্বনির্ভর চমৎকার একটা গবেষণাপত্র। তো আমাদের আজকের লক্ষ্য বা মিশনটাই হলো এই যে রূপকথার মতো দেখতে একটা নাটক, এর নিচে কিভাবে মানব মনের গভীরতম দ্বন্দ্ব, অবচেতন বাসনা আর তৎকালীন কঠোর সমাজ ব্যবস্থার রাজনীতি লুকিয়ে আছে সেটা খুঁজে বের করা। একদম, কারণ এটা শুধু কিছু জাদুকরি পড়ি আর হাস্যকর মানুষের গল্প নয় মোটেও। ঠিক। আচ্ছা চলুন বিষয়টা একটু খুলে দেখা যাক। গল্পের ভেতরে ঢোকার আগে আমরা গল্পটি আসলে কিভাবে পড়ছি বা কার লেখা পড়ছি সেটা জানা খুব জরুরি। মানে ওই যে ঊনবিংশ শতাব্দীর সম্পাদনার কথা বললাম। হ্যাঁ, ওই ইতিহাসটা আজকের আলোচনার জন্য একটা পারফেক্ট প্রেক্ষাপট তৈরি করে দেয়। আসল ব্যাপারটা হলো শেক্সপিয়ারের লেখাপড়া আর আধুনিক কালের কোনো ঔপন্যাসিকের বই পড়ার মধ্যে আকাশ পাতাল তফাত আছে। মানে তখন তো আর ফাইনাল ড্রাফট বলে কিছু ছিল না, তাই না? একদমই না। নাটক লেখা হতো মঞ্চে অভিনয়ের জন্য, পড়ার জন্য নয়। সবচেয়ে অবাক করা ব্যাপার হলো অভিনেতাদের কিন্তু পুরো স্ক্রিপ্ট দেওয়া হতো না। তাই নাকি? মানে পুরো স্ক্রিপ্ট জানতই না তারা? না, তাদের শুধু নিজস্ব সংলাপের অংশটুকু ধরিয়ে দেওয়া হতো। ফলে যেটা হতো, অনেক সময় দর্শকরা বা অন্য থিয়েটারের লোকেরা মঞ্চের সামনে বসে শুনে শুনে সংলাপ লিখে নিত। ও, মানে রীতিমতো পাইরেসি আর কি। হ্যাঁ, অনেকটা সেরকমই। এভাবেই চুরি করা বা স্মৃতি থেকে লেখা স্ক্রিপ্টগুলো ছাপা হতো, যেগুলোকে বলা হয় কোয়ার্টো। পরে ১৬২৩ সালে শেক্সপিয়ারের মৃত্যুর পর তার সহকর্মীরা মিলে নাটকগুলো একত্রিত করে ফার্স্ট ফোলিও প্রকাশ করেন। তো তার মানে দাঁড়াচ্ছে আমরা আজ যে শেক্সপিয়ার পড়ি সেটা অনেকগুলো খণ্ডচিত্র, অন্যের স্মৃতি আর সম্পাদকের জোড়াতালির একটা সমষ্টি। ঠিক তাই। আমার তো মনে হয় শেক্সপিয়ার পড়াটা অনেকটা চশমা দিয়ে বিশ্ব দেখার মতো। মানে ধরুন এখানে যিনি সম্পাদক তিনি হলেন ওই চোখের ডাক্তার। তিনি যে পাওয়ারের গ্লাস চোখে পরিয়ে দেবেন আমরা ঠিক ততটুকুই দেখতে পাব। দারুণ একটা উপমা দিয়েছেন। আর ঠিক এই জায়গায়তে মবি টেক্সট আর ফোলজার এডিশনের মধ্যে পার্থক্যটা পরিষ্কার হয়। ইন্টারনেটে ফ্রিতে যে মবি টেক্সট পাওয়া যায়, সেটা মূলত ওই ঊনবিংশ শতাব্দীর সেন্সর করা সংস্করণের উপর ভিত্তি করে তৈরি। হ্যাঁ, যেখানে অনেক কিছুই লুকানো বা পাল্টানো। কিন্তু আধুনিক ফোলজার এডিশনে পাঠকদের কাছে কিছুই লুকানো হয় না। সম্পাদকেরা যেখানেই মূল টেক্সট থেকে ভিন্ন কিছু করেছেন, সেখানেই তারা থার্ড ব্র্যাকেট ব্যবহার করে জায়গাগুলো স্পষ্ট করে দিয়েছেন। আচ্ছা, মানে ব্র্যাকেট দেখলেই বোঝা যাবে যে এখানে এডিটর কিছু একটা করেছেন। একদম। এতে করে বোঝা যায় টেক্সটটি কোনো পাথরে খোদাই করা শাশ্বত বাণী নয়। এটি বিভিন্ন যুগের রাজনীতি আর সেন্সরশিপের মধ্য দিয়ে প্রবাহিত একটা জীবন্ত জিনিস। আর এই যে অস্থিরতা বা অনিশ্চয়তার ধারণা, এটা কিন্তু আ মিডসামার নাইটস ড্রিমের মূল থিমের সাথে দারুণভাবে মিলে যায়। হ্যাঁ, কারণ নাটকের ভেতরের জগৎটাও তো চরম অস্থির এবং দুটো সম্পূর্ণ বিপরীত নিয়মে চলে। একদিকে অ্যাথেন্সের কঠোর বাস্তব জগৎ আর অন্যদিকে জাদুকরী জঙ্গলের অবচেতন জগৎ। ঠিক বলেছেন। মানে যারা শুনছেন তাদের সুবিধার জন্য নাটকের প্লটটা একটু সংক্ষেপে বলি। অ্যাথেন্সের ডিউক থিসিয়াস আর হিপোলিটার বিয়ে আসন্ন। এর মাঝে ইজিয়াস নামের এক লোক তার মেয়ে হার্মিয়াকে নিয়ে ডিউকের দরবারে হাজির হয়। আর তার দাবিটাও কিন্তু বেশ অদ্ভুত। হ্যাঁ, দাবি হলো হার্মিয়াকে তার বাবার পছন্দের পাত্র ডেমেট্রিয়াসকে বিয়ে করতে হবে। কিন্তু হার্মিয়া ভালোবাসে লাইস্যান্ডারকে,
ইজিয়াসের কথা হলো, হয় মেয়ে আমার কথা শুনবে, না হলে অ্যাথেন্সের আইন অনুযায়ী তাকে মৃত্যুদণ্ড দেওয়া হোক। এবং ডিউক থিসিয়াস সেই আইনেই সম্মতি দিচ্ছেন। ঠিক। আর এথেন্সকে নাকি বলা হয় যুক্তি আর শৃঙ্খলার প্রতীক। আমি গবেষণাপত্রগুলো ঘাঁটতে গিয়ে ভাবছিলাম, এর মধ্যে যুক্তির কি আছে? একজন বাবা শুধু জেদের বশে নিজের মেয়ের মৃত্যু চাইছে, এটা তো চরম একগুঁয়ে মিয়ার নিষ্ঠুরতা। একে কি আদেও যুক্তি বলা যায়? খুব ভালো একটা পয়েন্ট তুলেছেন। মনস্তাত্ত্বিক দিক থেকে দেখলে এই নিষ্ঠুরতাটাই হলো এক ধরনের বিষাক্ত যুক্তিবাদ। গবেষণাপত্রটিতে কার্ল ইয়ুংয়ের তত্ত্বের সাহায্যে ঠিক এই জায়গাটিতেই ফোকাস করা হয়েছে। আচ্ছা, ইয়ুং এখানে কিভাবে আসছেন? ইয়ুংয়ের ভাষায় এ ধরনের চিন্তাকে বলা যায় এক্সট্রোভার্টেড থিঙ্কিং বা সম্পূর্ণ বহির্মুখী কাঠামোগত চিন্তা। মানে এটা এমন এক ধরনের যুক্তি যা মানুষের ভেতরের আবেগ বা সহানুভূতির সাথে পুরোপুরি সংযোগ বিচ্ছিন্ন করে ফেলেছে। মানে এমপ্যাথি বলে কিছু নেই আর কি। একদম। এথেন্সের এই আইনে কোনো সহমর্মিতা নেই, আছে শুধু ক্ষমতার দাপট। থিসিয়াস নিজেই এর সবচেয়ে বড় উদাহরণ। নাটকের শুরুতেই সে তার হবু স্ত্রী হিপোলিটাকে কি বলছে খেয়াল করেছেন? সে তো বলছিল যে তরবারির জোরে বা যুদ্ধে হারিয়ে তাকে জয় করেছে। হ্যাঁ, মানে এথেন্সে প্রেম বা ভালোবাসা বলে কিছু নেই। সবকিছুই দখল আর ক্ষমতা। মানুষের মন যখন এরকম চরম মাত্রায় শুষ্ক আর আবেগহীন হয়ে পড়ে, তখনই তার ভেতরে একটা বিস্ফোরণের প্রয়োজন হয়। আর সেই বিস্ফোরণটাই ঘটে যখন ওই চারজন, হারমিয়া, লাইস্যান্ডার, ডেমেট্রিয়াস আর হেলেনা, রাতের অন্ধকারে ওই জাদুকরি জঙ্গলে পালিয়ে যায়। ঠিক তাই। এথেন্স যদি মানুষের চেতন বা কনশাস মন হয়, তাহলে এই জঙ্গলটা হলো অবচেতন বা আনকনশাস মনের নিখুঁত প্রতিচ্ছবি, তাই না? হ্যাঁ, একদম ঠিক ধরেছেন। এখানে সমাজ, নিয়ম বা মৃত্যুদণ্ডের কোনো ভয় নেই। এখানে রাজত্ব করে পরিদের রাজা ওবেরন আর রানী টাইটাইনিয়া। আর এখানেই সেই বিখ্যাত লাভ ইন আইডলনেস নামের জাদুকরি ফুলের রস বা পানীয়র প্রবেশ ঘটে। প্যাক যখন ভুল করে ঘুমন্ত চরিত্রগুলোর চোখে ওই রস মাখিয়ে দেয়, তখন পুরো পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। হ্যাঁ, তারা ঘুম থেকে উঠে যাকে প্রথম দেখে তার প্রতি পাগলের মতো আসক্ত হয়ে পড়ে। লাইস্যান্ডার ঘুম থেকে উঠে হারমিয়াকে ভুলে গিয়ে হেলেনার প্রেমে পাগল হয়ে যায়। পুরো জঙ্গলটা একটা চরম বিশৃঙ্খলায় পরিণত হয়। এখানকার সবচেয়ে আকর্ষণীয় দিকটি হল এই ফুলের রস কিন্তু শুধু রূপকথার কোনো জাদুর কাঠি নয়। এর পেছনের মনস্তাত্ত্বিক মেকানিজমটা বোঝা খুব জরুরি। আচ্ছা, সেটা কেমন? ওবেরন বলছিল না যে কিউপিডের একটা তীর লক্ষ্য ভ্রষ্ট হয়ে একটা সাদা ফুলের ওপর পড়েছিল, যার ফলে ওটা বেগুনি হয়ে যায়? মনস্তাত্ত্বিক দিক দিয়ে এই ফুলের রসটি মানুষের যৌক্তিক চিন্তার স্তরকে বাইপাস করে সরাসরি তাদের অবদমিত বাসনাকে উস্কে দেয়। মানে অ্যাথেন্সের ওই কঠোর পরিবেশে তারা নিজেদের যে আবেগ প্রকাশ করতে পারত না, জঙ্গলে এসে সেটা দানবের মতো বেরিয়ে আসে। একদম, যুক্তির দেওয়াল ভেঙে পড়ে। আর ঠিক এখানেই বিষয়টা সবচেয়ে কৌতূহলোদ্দীপক হয়ে ওঠে। মানে এই যে নিয়ন্ত্রণহীনতা আর যুক্তির দ্বন্দ্ব, এখানে ইয়ুংয়ের সিজিজি বা সাইজিজি তত্ত্বটা দারুণ একটা ব্যাখ্যা দেয়। হ্যাঁ, সিজিজির কনসেপ্টটা এখানে খুব প্রাসঙ্গিক। মানে যারা শুনছেন তাদের জন্য সহজ করে বললে বিষয়টা অনেকটা একটা ব্যাটারির মতো। একটা ব্যাটারিতে পজিটিভ এবং নেগেটিভ দুটি প্রান্তই থাকে। শুধু পজিটিভ দিক দিয়ে কি কোনো বাল্ব জ্বলবে? না, জ্বলবে না। আবার শুধু নেগেটিভ দিক দিয়েও কিছু হবে না। আলো পাওয়ার জন্য দুটি দিকের সঠিক সংযোগ বা ব্যালেন্স প্রয়োজন। সিজিজি হল সেই পরিপূরক বিপরীতমুখী শক্তির মিলন। অ্যাথেন্স হল ব্যাটারির একটা দিক, যেখানে শুধু শুষ্ক যুক্তি আছে, আর জঙ্গল হল আরেক দিক, যেখানে শুধুই লাগামহীন আবেগ। হ্যাঁ, আর মানুষ হিসেবে সম্পূর্ণ হতে হলে আমাদের এই দুটি দিকের মাঝখানেই একটা ভারসাম্য বা সিজিজি তৈরি করতে হয়। ঠিক। আর আমরা যদি বৃহত্তর প্রেক্ষাপটের সাথে যুক্ত করি, দেখবেন শেক্সপিয়ার নাটকের ছত্রে ছত্রে রূপকের আশ্রয় নিয়েছেন। ওই গবেষণাপত্রটিতে একটা অসাধারণ তথ্য দেওয়া আছে। নাটকে নাকি অন্তত 28 বার চাঁদের বা চন্দ্রালোকের কথা বলা হয়েছে। ওয়েট, রিলি? 28 বার? এটা তো বিশাল ব্যাপার। হ্যাঁ, শেক্সপিয়ার কেন বারবার চাঁদের কথা আনছেন? ইয়াংয়ের তত্ত্বে চাঁদ হল অ্যানিমা বা অ্যানিমার প্রতীক। অ্যানিমা জিনিসটা একটু বুঝিয়ে বলবেন? হ্যাঁ, অ্যানিমা বলতে বোঝায় পুরুষের মনের ভেতরে লুকিয়ে থাকা অবচেতন নারী শক্তি বা কোমলতা। অ্যাথেন্সের ওই চরম পুরুষতান্ত্রিক মানুষগুলোর ভেতরে এই অ্যানিমার তীব্র অভাব ছিল। তারা নিজেদের কোমলতাগুলোকে গলা টিপে মেরে ফেলেছিল।
আচ্ছা, বুঝতে পারছি। তাই নিজেদের এই হারানো সত্তাকে খুঁজে পেতে তাদের এই চাঁদের আলোয় আলোকিত জঙ্গলে আসতেই হতো। অসাধারণ। আচ্ছা, এই অবচেতনের জঙ্গলে কিন্তু শুধু অ্যাথেন্সের অভিজাত প্রেমিক-প্রেমিকারাই যায়নি। ডিউকের বিয়েতে নাটক করার জন্য একদল সাধারণ কারিগরও রিহার্সাল করতে আসে। হ্যাঁ, দ্য মেকানিক্যালস। ঠিক। আর তাদের মধ্যে সবচেয়ে মজার চরিত্রটি হল নিক বটম। পেশায় সে একজন তাঁতি। পাক তার জাদুর প্রভাবে বটমের মাথাটা আস্ত একটা গাধার মাথায় পরিণত করে দেয়। এটা নাটকের অন্যতম হাসির একটা জায়গা। হ্যাঁ, আর জাদুকরি ফুলের রসের প্রভাবে স্বয়ং পরীদের রানী টাইটানিয়া ঘুম থেকে উঠে এই গাধার মাথাওয়ালা বটমের প্রেমে হাবুডুবু খায়। মানে ভাবা যায়। আপাত দৃষ্টিতে এটা চরম হাস্যকর, কিন্তু একটু তলিয়ে দেখলে মনে হয় বটম চরিত্রটি আসলে এই নাটকের সবচেয়ে গুরুত্বপূর্ণ দার্শনিক চিন্তার ধারক। একদম ঠিক বলেছেন। বটম পেশার সাধারণ এবং দেখতে বোকা হতে পারে, কিন্তু সেই একমাত্র চরিত্র যে কিনা দুই জগতের মানে বাস্তব এবং জাদুকরী জগতের মধ্যে অবলীলায় যাতায়াত করতে পারে। হ্যাঁ, অ্যাথেন্সের উচ্চবিত্তরা যখন অবচেতনের জগতে এসে পাগদের মতো আচরণ করছে, বটম তখন গাধার মাথা নিয়েও পরীদের রানীর ভালোবাসা খুব শান্তভাবে গ্রহণ করছে। ঠিক তাই। তার মধ্যে অহংকার নেই, যুক্তির দাপট নেই, মনস্তত্ত্বের ভাষায় সে হল চরম ইনটিউটিভ বা অন্তর্দৃষ্টি সম্পন্ন। আর নাটকের এক পর্যায়ে বটম যখন স্বাভাবিক রূপে ফিরে আসে, তখন সে তার এই অভিজ্ঞতাকে একটা স্বপ্ন হিসেবে বর্ণনা করার চেষ্টা করে। বব জোন্স ইউনিভার্সিটির গাইডে একটা দারুণ রেফারেন্স ছিল এটা নিয়ে। ওই বাইবেলের রেফারেন্সটা, তাই না? হ্যাঁ, বটম তার স্বপ্ন বোঝাতে গিয়ে বাইবেলের করিন্থিয়ার একটা পংক্তি অদ্ভুতভাবে উদ্ধৃত করে। বাইবেলের মূল কথাটি ছিল, চোখ যা দেখেনি, কান যা শোনেনি, মানে ঈশ্বরের অনন্ত রহস্য ইন্দ্রিয় দিয়ে মাপা যায় না। কিন্তু বটম তো কথাগুলো উলটপালট করে ফেলে। ঠিক। সে বলে, মানুষের চোখ শোনেনি, মানুষের কান দেখেনি, আমার স্বপ্নের কোনো তল বা বটম নেই। এই যে ইন্দ্রিয়ের একটা সিনেস্থেসিয়া বা তালগোল পাকিয়ে ফেলা অবস্থা, এটা কি প্রমাণ করে না যে অবচেতন জগৎ আসলে যুক্তির ভাষার অতীত? একদম প্রমাণ করে। বটমের ওই তলহীন বা বটমলেস স্বপ্নের ধারণাটি আসলে শেক্সপিয়ারের একটা মাস্টার স্ট্রোক। থিসিয়াসের মতো মানুষ যে সবকিছু তরবারি দিয়ে জয় করতে চায়, তার পক্ষে এমন অসীম রহস্য বোঝা কখনোই সম্ভব নয়। হ্যাঁ, শেক্সপিয়ার সমাজের নিচুতলার একজন মানুষের মুখ দিয়ে সবচেয়ে গভীর সত্যটি বের করে এনেছেন। এটা তো তৎকালীন অভিজাতদের অহংকারের গালে বিরাট চপেটাঘাত। বিশাল চপেটাঘাত। কিন্তু এটা করা খুব একটা সহজ ছিল না। তাহলে এই সবকিছুর অর্থ আসলে কি দাঁড়ায়? মানে শেক্সপিয়ার সেই যুগে সেন্সরশিপ বা রানীর রোষানল থেকে বাঁচলেন কিভাবে? সিংহাসনে তখন রানী প্রথম এলিজাবেথ। তিনিও তো একজন কঠোর শাসক ছিলেন। থিসিয়াসের চরিত্রের সমালোচনা তো রানীর গায়েও লাগতে পারত। এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের জন্ম দেয়। রানী এই অবাধ্য নারী, জাদুকরী জঙ্গল এগুলো কিভাবে নিয়েছিলেন? শেক্সপিয়ার এখানে একজন তোখর রাজনীতিবিদের মতো কাজ করেছেন। তিনি নাটকের ভেতরে অত্যন্ত কৌশলে রানীকে স্তুতি করার একটা পথ তৈরি করে রেখেছিলেন। আচ্ছা, সেটা কিভাবে? নাটকের দ্বিতীয় অঙ্কে ওবেরনের একটি বিখ্যাত সংলাপ রয়েছে। ওবেরন বলছে যে সে একবার কিউপিডের প্রেমের তীরকে আকাশের এক কুমারী রানীর দিকে, মানে ফেয়ার ভেস্টেল থ্রোনড বাই দ্য ওয়েস্টের দিকে ছুটে যেতে দেখেছিল। ও, বুঝতে পারছি। কিন্তু তীরটি চাঁদের আলোয় নিভে যায় এবং সেই কুমারী রানী প্রেম বা মোহ থেকে মুক্ত হয়ে বেঁচে যান। এখানে ফেয়ার ভেস্টেল বলতে সরাসরি রানী এলিজাবেথকেই বোঝানো হয়েছে। রানী তো অবিবাহিত ছিলেন, মানে ভার্জিন কুইন। তো শেক্সপিয়ার কিউপিডের তীরের লক্ষ্যভ্রষ্ট হওয়ার মাধ্যমে রানীর এই কুমারী থাকার সিদ্ধান্তকে একটা ঐশ্বরিক রূপ দিলেন আর কি। শুধু ঐশ্বরিক রূপই দেননি, বরং রানী এলিজাবেথকে রোমান দেবী ডায়ানার সাথেও তুলনা করেছেন, যিনি শিকার এবং চাঁদের দেবী। এই নাটকে যখন পরীদের রানী পর্যন্ত গাধার প্রেমে হাবুডুবু খাচ্ছে, তখন রানী এলিজাবেথ এসবের ধরাছোঁয়ার বাইরে। বাহ! শেক্সপিয়ার যেন রানীকে বলছেন, দেখুন প্রেমের মোহ মানুষকে কিভাবে পাগল করে, কিন্তু আপনি এসবের ঊর্ধ্বে। একদম। রানীর অহংকারকে ঠিক এভাবেই তিনি সন্তুষ্ট করেছিলেন। ফলে রাজনৈতিক সমালোচনাগুলো রানীর চোখ এড়িয়ে যায়। দারুণ চালাকি। আচ্ছা, এই আলোচনার পর ভালোবাসার বিষয়টা নিয়ে সম্পূর্ণ নতুন একটা দৃষ্টিভঙ্গি তৈরি হচ্ছে। নাটকে তো বিভিন্ন স্তরের ভালোবাসার রূপ দেখানো হয়েছে। হ্যাঁ, শেক্সপিয়ার ভালোবাসার একটা ট্যাক্সোনমি বা শ্রেণীবিভাগ তৈরি করে ফেলেছেন। থিসিয়াস আর হিপোলিটার ভালোবাসা হল পরিণত কিন্তু রক্তপাতে মোড়া,
তরুণ-তরুণীদের ভালোবাসা তো পুরোটাই একটা মোহ বা ইনফ্যাচুয়েশন। যেটা সামান্য ফুলের রসে বদলে যেতে পারে। ঠিক। আবার টাইটেনিয়া আর বটমের আকর্ষণ হল একেবারেই পাশবিক। আর সবশেষে আছে ওই ঐশ্বরিক ভালোবাসা, যা বটম তা তলহীন স্বপ্নের মাধ্যমে অনুভব করেছে। শেক্সপিয়ার আসলে ভালোবাসাকে ল্যাবরেটরিতে ফেলে বিশ্লেষণ করেছেন। মানুষ প্রেমে পড়লে যুক্তির অহংকার যে কোনো কাজেই আসে না, সেটাই দেখাতে চেয়েছেন। হ্যাঁ, আর মানব মনস্তত্ত্বের এই অসহায়ত্বটাই সিজিজি বা ভারসাম্যের মূল চাবিকাঠি। জঙ্গলের ওই পাগলামিটা তাদের দরকার ছিল, যাতে তারা নিজেদের অস্তিত্বের আরেকটা পিঠ দেখতে পারে। একদম। আজকের এই পুরো ডিপ ডাইভ থেকে আমরা তাহলে মূল কি নির্যাস পাচ্ছি? এই গল্প আমাদের মনে করিয়ে দেয় যে প্রতিদিনের জীবনে শুধু নিয়ম আর শুষ্ক যুক্তি দিয়ে চললে মানুষের ভেতরের সত্তাটা মরে যায়। ঠিক। আবার শুধু আবেগ দিয়ে চললেও পৃথিবী একটা বিশৃঙ্খল জঙ্গল হয়ে যাবে। হ্যাঁ, দুটোই দরকার। যা শুনছেন তাদের জীবনেও হয়তো এমন মুহূর্ত আসে যখন মনে হয় খুব কুচিয়ে জীবনযাপন করছি, কিন্তু ভেতরে একটা শূন্যতা কাজ করছে। হয়তো সেই শূন্যতা পূরণের জন্যই মাঝে মধ্যে আমাদের নিজেদের মনের ওই অবচেতনের জঙ্গলে হারিয়ে যাওয়া প্রয়োজন। সেখান থেকে ফিরে আসার পরই হয়তো আমরা জীবনে সিজিজি বা ভারসাম্য আনতে পারব। আলোচনা শেষ করার আগে একটা দারুণ বিষয় ভেবে দেখা যেতে পারে। নাটকের শেষে প্যাক যখন একা মঞ্চে আসে, সে দর্শকদের উদ্দেশ্যে বলে, যদি এই নাটক তাদের বিরক্ত করে থাকে, তবে তারা যেন পুরো বিষয়টিকে শুধু একটি স্বপ্ন হিসেবে ধরে নেয়। ওহ, এটা তো ভীষণ অদ্ভুত একটা কথা। হ্যাঁ, এই কথাটার গভীরতা একবার ভাবুন। প্যাক কি শুধু চরিত্রদের স্বপ্নের কথা বলছে, নাকি স্বয়ং শেক্সপিয়ার এখানে প্যাক হয়ে আমাদের মনস্তত্ত্ব নিয়ে খেলছেন? তার মানে শেক্সপিয়ার বলছেন যে এই থিয়েটার, এই যে আমরা এতক্ষণ ধরে এত গভীর আলোচনা করছি, এই সবটাই একটা বিভ্রম। শেক্সপিয়ার নিজেই সেই জাদুকর, যিনি শব্দ দিয়ে থিয়েটার নামক একটা বিশাল বিভ্রমের ভেতরে আমাদের আটকে ফেলছেন। খুব সম্ভবত শেক্সপিয়ার যেন আমাদের একটা আয়নার সামনে দাঁড় করিয়ে দিয়েছেন। আমরা যখন বিভ্রান্ত চরিত্রগুলোকে দেখে হাসছি, তখন আমরা আসলে নিজেদের ভেতরের অবদমিত কামনা আর ওই হারানো অ্যানিমার দিকে তাকিয়েই হাসছি। অসাধারণ। বাস্তব আর স্বপ্ন, অ্যাথেন্স আর জাদুকরী জঙ্গল, এর মাঝখানের সীমারেখাটা যে কত পাতলা, সেটাই আসল ম্যাজিক। যারা শুনছেন, বাস্তব আর স্বপ্নের এই পার্থক্য নিয়ে আপনাদের নিজেদের ভাবনার জন্যই আজকের পর্বের রেশটা রেখে গেলাম। সেই জঙ্গল আবিষ্কারের নিমন্ত্রণ জানিয়ে আজকের এই গভীর আলোচনা এখানেই শেষ করছি।